শুরু করব, দ্যাট ইজ হিসাবের শ্রেণী বিভাগ। ওকে, সো হিসাবের শ্রেণী বিভাগ। তাহলে আমরা যদি একটু পরের স্লাইডে যাই, দেখো হিসাবের শ্রেণী বিভাগের মধ্যে আমরা এখানে দুই ধরনের পদ্ধতি দেখব। ঠিক আছে, ফার্স্ট একটু তোমাদেরকে জানিয়ে রাখি, সেটা হচ্ছে একটা হচ্ছে সনাতন পদ্ধতি আর একটা হচ্ছে তোমার আধুনিক পদ্ধতি। একটু ভালো করে মাথা রাখবা, একটা হচ্ছে সনাতন পদ্ধতি আর একটা হচ্ছে তোমার কি বলতো আধুনিক পদ্ধতি। ঠিক আছে, তো আমরা হচ্ছে সবাই কম বেশি জানি, তাই না? বলতো হিসাব মেইনলি কয় প্রকার? বলতো আমাকে একটু, যারা আছো যে আমরা এতদিন পড়ে আসছি না, হিসাব কয় প্রকার আমাকে একটু কমেন্ট বক্সে জানাও তো দেখি, হিসাব কয় প্রকার? আচ্ছা আচ্ছা, তাহলে হচ্ছে একটু তোমাদেরকে বলি যে আমরা ধরো এই তো 9 থেকে শুরু করে ইন্টার পর্যন্ত আমরা পড়ছি যে হিসাব হচ্ছে মেইনলি তোমার 5 প্রকার। হ্যাঁ, হিসাব হচ্ছে 5 প্রকার। কি কি সেটাও আমরা কম বেশি সবাই জানি। সম্পদ, আয়, ব্যয়, দায়, মালিকানা সত্ত্ব। ঠিক আছে, সম্পদ, আয়, ব্যয়, দায়, মালিকানা সত্ত্ব, এটা হচ্ছে আমরা পড়ছিলাম। ওকে, তো তোমাদেরকে হচ্ছে একটু একটা জিনিস এখন জানিয়ে রাখি, সেটা হচ্ছে এখন যেহেতু আমরা ভার্সিটি অ্যাডমিশন পরীক্ষা দিব, তো তোমাদের হচ্ছে সবকিছু ক্লিয়ার করে দেওয়া উচিত। তো তোমরা হচ্ছে মাথায় রাখবা হিসাব কয় প্রকার, যদি কিছু জিজ্ঞেস করে নাই, ঠিক আছে, জাস্ট জিজ্ঞেস করলো কি হিসাব কয় প্রকার, অ্যান্সার ইজ 5 প্রকার। ওকে, বাট তোমাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় সনাতন পদ্ধতিতে, ঠিক আছে, ভালো করে একটু শুনে রাখো, সনাতন পদ্ধতিতে হিসাব কয় প্রকার, এটা যদি তোমাদের জিজ্ঞাসা করে অ্যান্সার ইজ 2 প্রকার। আমি আবারও বলতেছি, যদি তোমাদেরকে জিজ্ঞাসা করা হয় সনাতন পদ্ধতিতে হিসাব কয় প্রকার, অ্যান্সার হচ্ছে 2 প্রকার। ঠিক আছে, তাহলে আমি একটু এখানে কষ্ট করে হচ্ছে লিখি, সনাতন পদ্ধতিতে, বা হচ্ছে সনাতন পদ্ধতি মানে তোমরা জানো আশা করি যে প্রাচীন পদ্ধতি বা হচ্ছে আগেকার পদ্ধতি, এই আর কি। তাহলে যেটা বললাম যে সনাতন পদ্ধতিতে হিসাব হচ্ছে 2 প্রকার। এই যে এখানে তোমরা যে দুইটা হিসাব দেখতেছো, একটা হচ্ছে ব্যক্তিবাচক হিসাব আর একটা হচ্ছে অব্যক্তিবাচক হিসাব। ঠিক আছে, তাহলে সনাতন পদ্ধতিতে হিসাব হচ্ছে 2 প্রকার, একটা হচ্ছে ব্যক্তিবাচক হিসাব আর একটা হচ্ছে অব্যক্তিবাচক হিসাব। ওকে, আচ্ছা, তাই এই যে দেখি অনেকে আসছে এখানে, কি রাহিদুল আলম রাতুল, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তারপর হচ্ছে যে নিলয় আমার কাজিন, হ্যালো। হ্যাঁ, কি হ্যালো কি ভাই, সালাম দাও মিয়া। আচ্ছা, যাই হোক, তাহলে কি বললাম বলতো, সনাতন পদ্ধতিতে হিসাব হচ্ছে 2 প্রকার, একটা হচ্ছে ব্যক্তিবাচক আর একটা হচ্ছে অব্যক্তিবাচক। ঠিক আছে, তাহলে আশা করি তোমরা হচ্ছে এই যে সনাতন পদ্ধতি এটা এটা একটু লিখে রাখছো। ওকে, তাহলে আমরা হচ্ছে নেক্সট স্লাইডে যাই। আচ্ছা, এবার একটু দেখো, সবগুলোরই ক্লাসিফিকেশন আছে, ক্লাসিফিকেশনের মধ্যেও আরো অনেক ক্লাসিফিকেশন থাকে। ওকে, সো আমরা দেখলাম যে সনাতন পদ্ধতিতে হিসাব 2 প্রকার, ব্যক্তিবাচক আর হচ্ছে অব্যক্তিবাচক। এখন ব্যক্তিবাচকের মধ্যে আবার 2 ধরনের হিসাব আছে, যেগুলোর নাম তোমরা অলরেডি অনেকবার শুনে আসছো। ঠিক আছে, তো ব্যক্তিবাচকের মধ্যে দেখো তোমার কি কি আছে। ব্যক্তিবাচকের মধ্যে তোমার দেনাদার হিসাব আর হচ্ছে পাওনাদার হিসাব, দেনাদার হিসাব আর হচ্ছে পাওনাদার হিসাব। সো দেনাদার হিসাব কি, পাওনাদার হিসাব কি, এগুলো আমরা সবাই জানি। সো এইগুলো নিয়ে আর আলাদা করে তোমাদের আর বলার কিছু নেই। ঠিক আছে, সো যাদের কাছ থেকে আমরা টাকা পাই ওদেরকে বলা হয় দেনাদার, আর যারা আমাদের কাছ থেকে টাকা পায় ওদেরকে বলা হয় আর কি পাওনাদার। ঠিক আছে, আচ্ছা, ওকে, তাহলে হচ্ছে দেখো, তাহলে হচ্ছে একটু দেখো দেনাদার হিসাব। আচ্ছা, তোমাদেরকে এখন একটা জিনিস বলি, সেটা হচ্ছে তোমরা কি জানো কিনা জানি না যে দেনাদার হিসাবে কিন্তু আরো অনেকগুলা নাম থাকতে পারে। ঠিক আছে, আচ্ছা, তার আগে তোমাদের একটা কথা বলি, ঢাকা ভার্সিটিতে তোমরা যদি মনে করো যে তোমরা জাস্ট যে, অনেক সময় দেখা যায় না যে আমরা হচ্ছে কোনো একটা ওয়ার্ড জানি বা হচ্ছে মনে করো যে আমরা কনসেপ্টে জানি, কিন্তু এমন হলো যে প্রশ্নটার মধ্যে এমন একটা ওয়ার্ড দিয়ে দিল যার কারণে আমরা এখন হচ্ছে ওই পুরো প্রশ্নটাই অ্যান্সার করতে পারতেছি না। ফর এক্সাম্পল, ধরো একবার হচ্ছে এমন হয়েছে, ধরো আমি তোমাদেরকে যদি বলি যে পুস্তক ঋণ, ঠিক আছে, একটু ভালো করে শুনে রাখবা, পুস্তক ঋণ। আচ্ছা, তো আমাকে একটু তোমরা একটু বলো তো পুস্তক ঋণ জিনিসটা কি, আমরা কি জানি? যদি জেনে থাকি তাহলে হচ্ছে একটু বলো তো দেখি পুস্তক ঋণ মানে কি, আমাকে একটু বলো, জানাও তোমরা। আচ্ছা, আয়েশা সিদ্দিকা, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। জাহানারা ইসলাম, আজকে অভি স্যার ক্লাস নিল না কেন? আজকে হচ্ছে অভি স্যার একটু বিজি আছেন, তো তাই আর কি আমি ক্লাস নিচ্ছি। চিন্তা করি না, ভাই হচ্ছে আবার ক্লাস নিবে, সমস্যা নেই। ডিও এক্সামে কি এমসিকিউ টাইমে রাফ শিট দিবে?
আচ্ছা রিদম, তোমার হচ্ছে রাফ বানানটা ভুল হয়েছে, সো এটা একটু খেয়াল রাখবা যে রাফ বানান কিন্তু RAF না, ঠিক আছে? রাফ বানান হচ্ছে এই যে ROUGH। ইংলিশে কিন্তু পাস ফেল আছে, ঠিক আছে? সো ওইভাবে একটু ইয়া করবা। তো রাফ বানান হচ্ছে এই যে এইটা, যাই হোক। আচ্ছা হ্যাঁ, রাফ শিট কি দিবে? আচ্ছা ঠিক আছে, কস্ট ক্যালকুলেটর যেহেতু নাই খাতায় করতে হয়। হ্যাঁ, এখন তোমাদেরকে বলি, ঢাকা ভার্সিটিতে তোমার কোনো রাফ শিট দিবে না, তুমি কোশ্চেনের মধ্যে রাফের কাজ করতে পারবা, ঠিক আছে? সো ঢাকা ভার্সিটিতে তোমাদেরকে হচ্ছে কোনো আলাদা করে কোনো রাফ পেপার দেওয়া হবে না। রিটেনের মধ্যে রাফ পেপার দিলেও দিতে পারে, রিটেনের মধ্যে তোমাদেরকে রাফ করার জন্য জায়গা দিতে পারে, বাট এমসিকিউর জন্য তোমাদেরকে কোনো রাফ শিট দিবে না, সেটা তোমাদেরকে কোশ্চেনের মধ্যেই সলভ করে নিতে হবে, ঠিক আছে? আচ্ছা তাহলে হচ্ছে এই যে দেখি, এই যে অনেকেই বলে দিছে, হ্যাঁ ভেরি গুড, পুস্তক ঋণ মানে হচ্ছে প্রাপ্য হিসাব বা দেনাদার। তাহলে এই যে দেখো, একটু ভালো মতো লিখে রাখো দেনাদার হিসাবের আরো কি কি নাম থাকতে পারে। ফার্স্ট অফ অল পুস্তক ঋণ, একটু খাতার মধ্যে ভাইয়া লিখে রাখো, খাতার মধ্যে বা লেকচার শিটের মধ্যে যাই হাত আছে হাতের কাছে লিখে রাখো। তাহলে দেনাদার বা হচ্ছে দেনাদার বা পুস্তক ঋণ বা হচ্ছে প্রাপ্য হিসাব, আমরা সবাই জানি প্রাপ্য হিসাব, হ্যাঁ প্রাপ্য হিসাব। তারপর আর কি থাকতে পারে বলো তো? দেনাদারের আরেকটা সিনোনিমাস ওয়ার্ড হচ্ছে পাওনা। পাওনা আরেকটা নাম থাকতে পারে ক্রয় তো না, পাওনা। আর হচ্ছে বিক্রয় খতিয়ানের জের, লেখা না বোঝা গেলে বইল, বিক্রয় খতিয়ানের জের, বিক্রয় খতিয়ানের জের, বিক্রয় খতিয়ানের জের, বিক্রয় খতিয়ানের জের। তাহলে দেখো আমি দেনাদার হিসাবের সাথে সাথে আরো কতগুলা নাম লিখে দিলাম, তোমরা হচ্ছে একটু লিখে ফেলো জলদি, হ্যাঁ? তাহলে দেনাদারের আর কি কি নাম থাকতে পারে? পুস্তক ঋণ, প্রাপ্য হিসাব, পাওনা, বিক্রয় খতিয়ানের জের। সিমিলারলি তোমার পাওনাদার হিসাবেরও হচ্ছে আরো কিছু নাম থাকতে পারে, যেমন প্রদেয় হিসাব। তারপর পাওনার জায়গায় আমরা লিখতে পারি দেনা, আর বিক্রয় খতিয়ানের জায়গায় আমরা লিখতে পারি ক্রয় খতিয়ানের জের, ক্রয় খতিয়ানের জের। ভালো করে বইয়ে বা লেকচার শিটে বা খাতায় যেখানেই জায়গা পাও সুন্দর করে লিখে রাখো, এই জিনিসগুলো কিন্তু তোমাদের কাজে দিবে, ঠিক আছে? জিনিসগুলো হতে কাজ দিবে। হ্যাঁ, এই যে আরেকজন লিখছে খরিদ্দার হতে প্রাপ্য, তো প্রাপ্য, হ্যাঁ এই যে খরিদ্দার হতে প্রাপ্য বা প্রাপ্য হিসাব সেম, সমস্যা নেই। তাইলে লেখা হলে আমাকে একটু জানাও, হ্যাঁ? দেনাদার, পুস্তক ঋণ, প্রাপ্য হিসাব, পাওনা, বিক্রয় খতিয়ানের জের। পাওনাদার, প্রদেয় হিসাব, দেনা, ক্রয় খতিয়ানের জের। বলো ক্লিয়ার কিনা? সবাই একটু জানাও, কমেন্ট বক্সে জানাও ক্লিয়ার কিনা। ওকে, ক্লিয়ার হলে জানাও, তাহলে হচ্ছে আমরা অব্যক্তিবাচক হিসাবটা নিয়ে হচ্ছে একটু কথা বলতে পারবো। ওকে ডান, আশা করি। যদি লেখা যদি শেষ না হয় তাহলে হচ্ছে তোমরা একটা স্ক্রিনশট তুলে রাখতে পারো, আমি তো সরে গিয়েছি। হ্যাঁ ওকে, ভেরি গুড। আর হ্যাঁ ওই যে কি, ওকে থ্যাংক ইউ। আর হচ্ছে স্যার বলা লাগবে না, আমাকে ভাই বললে হবে। আমি তোমাদের হচ্ছে, আচ্ছা বাই দ্য ওয়ে, আমি তো বললামই 3rd ইয়ারে পড়ি, সো তোমাদের 3 ব্যাচ সিনিয়র। স্যার বললো না, ভাই বলো, তাহলেই হবে। ওকে, তাহলে এটা আশা করি ডান। তাহলে আমরা হচ্ছে এবার একটু আসি অব্যক্তিবাচক হিসাব। একটু খেয়াল করো অব্যক্তিবাচক হিসাবের মধ্যে তোমার দুইটা হিসাব আছে, একটা হচ্ছে সম্পত্তি হিসাব আর একটা হচ্ছে নামিক হিসাব। সম্পত্তি হিসাব আর হচ্ছে নামিক হিসাব, ঠিক আছে? আচ্ছা, লেট করলে সমস্যা নেই, তোমাদের ক্লাসগুলো থাকবে, তোমরা হচ্ছে পরে দেখে নিতে পারবা। ওকে, আচ্ছা সম্পত্তি হিসাব আর হচ্ছে কি বলতো, নামিক হিসাব। এখন একটু খেয়াল করো, সম্পত্তি হিসাব কি আমরা সবাই জানি, সম্পদ তো আমরা সেই ছোটবেলা থেকে পড়ে আসতেছি, সম্পদ আমার কোন জিনিস এটা আমরা জানি, কিন্তু ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে আমার কি বলতো, নামিক হিসাব। নামিক হিসাব, ঠিক আছে? তাহলে একটু প্রকৃতি অনুযায়ী ব্যক্তিবাচক হিসাব এটা পরে, আগে হচ্ছে একটু আসি নামিক হিসাব নিয়ে হচ্ছে আমরা একটু কথাবার্তা বলবো, ঠিক আছে? নামিক হিসাব, হ্যাঁ নামিক হিসাব। তাহলে এখন তোমাদেরকে একটু বলি, নামিক হিসাবের মধ্যে তোমরা কি জানো নামিক হিসাবটা কি? বলতো নামিক হিসাব কোনগুলো, সেটা কি আমরা কি জানি? একটু বলো তো দেখি কমেন্ট বক্সে, যে কোন 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 হিসাবকে নামিক হিসাব বলা হয়, একটু বলো তো। কোন হিসাবগুলোকে নামিক হিসাব বলা যায়, কোন হিসাবগুলোকে নামিক হিসাব বলা যেতে পারে, একটু জানাও আমাকে। কোন হিসাবগুলোকে নামিক হিসাব বলা যায়? আচ্ছা তাহলে দেখো আমি হচ্ছে লিখি নামিক হিসাব, হ্যাঁ নামিক বুঝবা, হ্যাঁ আয় ব্যয় আর হচ্ছে কি
উত্তোলন, আয় ব্যয় উত্তোলন। একবারে ভালো মতো মাথায় গেঁথে ফেলবা, আয় ব্যয় উত্তোলন, এই তিনটা হিসাবকে নামিক হিসাব বলা হয়। আয় ব্যয় উত্তোলন, এই তিনটা হিসাবকে আমার নামিক হিসাব বলা হয়। ঠিক আছে, এখন নামিক হিসাব আয় ব্যয় উত্তোলন লিখছো। এরপর তোমাদেরকে হচ্ছে আরেকটা জিনিস বলি, নামিক হিসাবে না আরো কতগুলো নাম থাকতে পারে, মানে সমার্থক শব্দ থাকতে পারে। কি কি? তাহলে হচ্ছে একটু লিখে রাখো। অবাস্তব, অবাস্তব বা অস্থায়ী হিসাব, অবাস্তব বা অস্থায়ী হিসাব, নামিক হিসাব বা অবাস্তব হিসাব বা অস্থায়ী হিসাব। ঠিক আছে, আমি আবারও বলছি, নামিক হিসাবেরও আরো দুইটা নাম আছে, একটা হচ্ছে অবাস্তব হিসাব আর একটা হচ্ছে কি বলতো, অস্থায়ী হিসাব। ঠিক আছে, একটা হচ্ছে অবাস্তব হিসাব আর একটা হচ্ছে অস্থায়ী হিসাব। আর কোন তিনটা হিসাব আমার নামিক হিসাব হয়? আয় ব্যয় আর হচ্ছে উত্তোলন, আয় ব্যয় আর হচ্ছে উত্তোলন। আচ্ছা আচ্ছা, এখন হচ্ছে তোমাদেরকে একটু বলি, সেটা হচ্ছে আয় ব্যয় উত্তোলনকে কেন নামিক হিসাব বলা হয়। যদিও ঢাকা ভার্সিটিতে এই প্রশ্নটা আসবে না যে কেন আয় ব্যয় উত্তোলনকে নামিক হিসাব বলা হয়, জাস্ট তোমাদের বোঝানোর জন্য যে কেন কেন আয় ব্যয় উত্তোলনকে নামিক বা অবাস্তব বা অস্থায়ী হিসাব বলা হয়। ঠিক আছে, তাহলে একটু কান খাড়া করে শুনো। বলো তো, আমরা কি সবাই কম বেশি সমাপনী জাবেদা করছি না? আমরা সবাই কম বেশি সমাপনী জাবেদা করছি। ইন্টারে থাকতে বলো, হ্যাঁ ইন্টারেই করছি, আমরা এইচএসসিতে থাকতেই সমাপনী জাবেদা করছি, তাই না? সমাপনী জাবেদা, সমাপনী জাবেদা, সমাপনী জাবেদা। ঠিক আছে, আচ্ছা সমাপনী জাবেদা। বলো তো, সমাপনী জাবেদাতে আমরা কি করতাম? সমাপনী জাবেদাতে আমরা কি করতাম? বছর শেষে তিনটা হিসাব আমরা বন্ধ করে দিতাম। বছর শেষে আমরা তিনটা হিসাব বন্ধ করে দিতাম। সেই তিনটা হিসাব কি কি? আয় ব্যয় আর হচ্ছে উত্তোলন, আয় ব্যয় আর হচ্ছে উত্তোলন। তাহলে তাহলে একটু খেয়াল করো, সমাপনী জাবেদার মাধ্যমে, সমাপনী জাবেদার মাধ্যমে আমরা বছর শেষে, ভালো করে শোনো, সমাপনী জাবেদার মাধ্যমে আমরা বছর শেষে আয় ব্যয় আর উত্তোলন এই তিনটা হিসাব আমরা কি করে দিই বলো তো? বন্ধ করে দিই, বন্ধ করে দিই। তাহলে যেহেতু তিনটা হিসাব আমরা বন্ধ করে দিই, তাহলে ওদের ব্যালেন্সটা আলটিমেটলি কত হবে? তিনটা হিসাব যদি আমরা বছর শেষে বন্ধ করে দিই, ব্যালেন্স আলটিমেটলি কত হবে? জিরো হয়ে যাবে, জিরো হয়ে যাবে। তো এই যে আয় ব্যয় উত্তোলন, এই হিসাবগুলা যেহেতু বছর শেষে বন্ধ করে দেওয়া হয়, দ্যাটস ওয়াই এগুলোকে নামিক বা অবাস্তব বা অস্থায়ী হিসাব বলা হয়। ঠিক আছে, বলো বুঝতে পারছি কিনা? তাহলে যেহেতু নামিক আয় ব্যয় উত্তোলনকে আমরা বছর শেষে বন্ধ করে দেই, দ্যাটস ওয়াই এগুলোকে নামিক বা অবাস্তব বা অস্থায়ী হিসাব বলা হয়। আচ্ছা, আলমগীর বলছে স্যার এটা কি লেকচার 1? হ্যাঁ, এটা লেকচার 1। আচ্ছা, জাহানান ইসলাম ভেরি গুড, 0 নামিক হিসাব অফ করতে। ওকে, শাফি লিখছে হিসাব বিজ্ঞান বিভাগের গর্ব দিলশাদ স্যার। আচ্ছা, যাই হোক, হ্যাঁ তো শাফি তুমি হচ্ছে আইরনি করো না। হ্যাঁ, শাফি হচ্ছে আমার ডিপার্টমেন্টের জুনিয়র। ঠিক আছে, ও হচ্ছে নটরডেম কলেজের গর্ব। সো আমি চাই তোমাদের এখানে যে যতজন স্টুডেন্ট আছো তোমাদেরকেও যেন আমি আমার ডিপার্টমেন্টের না হলেও অ্যাটলিস্ট যেন FBS এ দেখি, সেই দোয়া করি। ঠিক আছে, হ্যাঁ শাফির মতো তখন তোমরা হচ্ছে এরকম প্রাউড ফিল করতে পারবে। ওকে ওকে, তাহলে আশা করি আমার হচ্ছে এই জিনিসটা ক্লিয়ার। আমি তাহলে হচ্ছে পরের স্লাইডে যাই। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, প্রকৃতি অনুযায়ী ব্যক্তিবাচক হিসাব, এইটা হচ্ছে তোমাদেরকে একটু ইম্পর্টেন্ট, একটু জোর দিয়ে পড়তে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখো তাহলে প্রকৃতি অনুযায়ী ব্যক্তিবাচক হিসাব হচ্ছে আমার 3 ধরনের, মাথা রাখবা। প্রকৃতি অনুযায়ী ব্যক্তিবাচক হিসাব আমার 3 ধরনের। একটা হচ্ছে স্বাভাবিক ব্যক্তিবাচক হিসাব, একটা হচ্ছে আইন সৃষ্ট বা কৃত্রিম ব্যক্তিবাচক হিসাব, আরেকটা হচ্ছে প্রতিনিধিত্বমূলক ব্যক্তিবাচক হিসাব। ঠিক আছে, আচ্ছা স্বাভাবিক ব্যক্তিবাচক হিসাব, আইন সৃষ্ট বা কৃত্রিম ব্যক্তিবাচক হিসাব, প্রতিনিধিত্বমূলক ব্যক্তিবাচক হিসাব। ওকে, সো এখন আমরা হচ্ছে একটা একটা করে আসবো যে কোনটা দ্বারা কি বোঝায়। তাহলে সবার আগে স্বাভাবিক ব্যক্তিবাচক হিসাব উদাহরণ দেওয়া আছে, বাট তার আগে তোমাদেরকে একবারে শর্টকাট টেকনিক বলে দিই, মনে রাখার ইজি টেকনিক। তাহলে স্বাভাবিক ব্যক্তি বলতে আমরা কি বুঝি বলতো? স্বাভাবিক ব্যক্তি বলতে আমরা কি বুঝি? এমন একজন মানুষ যে কিনা হচ্ছে যার 2টা চোখ আছে, হাত আছে, নাক পা আছে, এই আর কি স্বাভাবিক ব্যক্তি, তাই না? এই যে এইটা আর কি একটা স্বাভাবিক ব্যক্তি। ঠিক আছে, তো এই যে স্বাভাবিক ব্যক্তি, তার নামের সাথে, তাহলে আমি একটু লিখি, তোমরা হচ্ছে পারলে খাতায় লেখো। কোনো মানুষের নাম প্লাস হচ্ছে হিসাব,
কোনো মানুষের নাম প্লাস হিসাব, ঠিক আছে? কোনো স্বাভাবিক মানুষের নামের সাথে, কোনো স্বাভাবিক মানুষের নামের সাথে যদি হিসাব থাকে, যেমন দেখো সামাদ হিসাব, আর কি লেখা, আরিফ হিসাব, ওবায়দুল কাদের হিসাব, শাফি হিসাব, হ্যাঁ, এরকম কোনো মানুষের নামের সাথে যদি হিসাব থাকে তখনই সেটাকে আমরা বলবো স্বাভাবিক ব্যক্তিবাচক হিসাব। বলো তো ভাই, ক্লিয়ার কিনা একটু জানাও, জিনিসটা কি বুঝতে পারছি কিনা বলো। আর আমার মানুষ এটা ভাই সুন্দর হয়নি, সরি। যাই হোক, তাহলে কোনো মানুষের নামের সাথে যদি হিসাব শব্দটা থাকে তাহলে কি আমরা বলবো যে স্বাভাবিক ব্যক্তিবাচক হিসাব। আচ্ছা, আচ্ছা হ্যাঁ, আলমগীর নিলয় লিখছে যে থাম্বনেল। আচ্ছা, তোমার কিন্তু থাম্বনেল বানানটা একটু ভুল হয়েছে, তো এটা একটু আমি তোমাকে বলি। আলমগীর নিলয় তোমাকে বলতেছি, কই, আচ্ছা হ্যাঁ, থাম্বনেল বানানটা হচ্ছে এই যে এটা, হ্যাঁ, ইংরেজিতে পাস ফেল আছে তো আমার আবার বানান ভুল দেখলে ভালো লাগে না, তো এই যে থাম্বনেল, ঠিক আছে, থাম্বনেল, হ্যাঁ হ্যাঁ, এটা মেবি লেকচার 2, হ্যাঁ ঠিক আছে, ওকে ওকে। তাহলে হচ্ছে এবার যাই পরেরটাতে যাই। তাহলে স্বাভাবিক ব্যক্তিবাচক হিসাব যদি ক্লিয়ার